প্রাইসিং মডেলটাতে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে যে তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে। একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টার্লিং রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ৬,০০০ টাকা প্রতি মাসে। দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইট, সেটা ৪২০০ টাকা করে। আর এর বাইরে আরেকটা ফি আছে, এককালীন একটা সেট আপ কস্ট লাগবে। সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে। তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি। আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেসি যে ইন্টারনেট সেবা, সেটা দুই রকম। একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে, যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায়। তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোনো গাইডলাইন ছিল না। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য, একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে স্পেস এক্সের সিইও এলন মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে 90 দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার এই আহ্বানকে সামনে রেখে আমরা বিডা থেকে, বিটিআরসি থেকে এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় আমরা মাত্র 3 মাসের মধ্যে একটি এনজিএস, নন জিও স্টেশনারি স্যাটেলাইট গাইডলাইন তৈরি করতে সক্ষম হই। এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে। ভেটিং এর পরে আমরা 75 রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এই পরামর্শগুলো আমলে নিয়ে স্যারের যে ডেডলাইন, এই ডেডলাইনটাকে মিট করে আমরা এনজিএসও গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টারলিংক এই এনজিএসও গাইডলাইনের জন্য আবেদন করে। তার আগে স্টারলিংক বিডায় রেজিস্ট্রেশন করে। অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে, এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিডায় রেজিস্ট্রেশন নিবন্ধন নেয় এবং তারপরে তারা বিটিআরসিতে লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেয়, ফরেন কারেন্সিতে ফি দেয়। ফি দিয়ে তারা আমাদের কাছ থেকে লাইসেন্স পায়। প্রাথমিকভাবে যেই প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমানে একটা প্রাইসিং মডেল দিয়েছে। এই প্রাইসিং মডেলটাতে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে যে তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে। একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টার্লিং রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ৬,০০০ টাকা প্রতি মাসে। দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইট, সেটা ৪২০০ টাকা করে। আর এর বাইরে আরেকটা ফি আছে, এককালীন একটা সেট আপ কস্ট লাগবে। সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে। আপনারা জানেন যে যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, এর জন্য কোন ধরনের কোর নেটওয়ার্ক, ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না। তো যেহেতু প্রয়োজন হয় না, সেজন্য এই নেটওয়ার্কটা কিভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে, সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ নিই। এই উদ্যোগগুলোর মধ্যে একটি হচ্ছে, আমরা বলেছি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা $1 করে। তারপরে যেহেতু প্রতিটা ডিভাইসের উপর, কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব, সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। এতে করে সরকারের একটা ট্যাক্সেশনের দিক থেকে একটা ভিজিবিলিটি থাকবে, অর্থাৎ রেভিনিউ জেনারেশন পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেহেতু এটা ডিভাইস ডিজিটাল সিস্টেম, আমরা মনে করি এখানে কর ভ্যাট ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগও থাকবে না। তারপরে এককালীন যেই ফিটা তারা জমা দিয়েছে $30,000 মতো, সেখানে তারা দুইটা ক্যাটাগরিতে দিয়েছে। একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে 10,000 এবং $10,000, আর ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে $20,000 এবং এই টাকাটা ইয়ারলি, অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে। এখানে স্টারলিংক আসার পর থেকেই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নাগরিক সমাজ, সাংবাদিক, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়ে আসছি। সেই কয়েকটি প্রশ্ন আমি দিচ্ছি।
প্রথমত হচ্ছে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে কিনা। তো আমরা মনে করি যে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না, এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। আরেকটা প্রশ্ন অনেকেই করেছেন যে আসলে স্টারলিংক আমরা কাদের জন্য করেছি, এটা সেবা গ্রহীতা কারা। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহীতার দিক থেকে কোনো লিমিটেশন নাই। স্টারলিংক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস, সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করবে। এখন ওই রাউটারের পোর্ট থাকে, সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না, দূরত্বে গিয়ে আরেকটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে। এখন এই দূরত্বটা কত? আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয়, এই অ্যাপার্টমেন্ট এলাকা হয়, তাহলে সেখানে এটা 20 থেকে সর্বোচ্চ 30 মিটার হতে পারে, অর্থাৎ এখানে 2টা বা 3টা ফ্লোর কভার করবে। আর দূরত্বের দিক থেকে 20 থেকে 30 মিটার, অর্থাৎ কয়েকটা রুম কভার করবে, 3টা বা 4টা রুম কভার করবে, কিংবা তার চেয়ে বেশি, সামান্য বেশি। অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ। আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই, অর্থাৎ সিগন্যাল, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, সেজন্য সিগন্যাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগন্যালটা ড্রপ করে। তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় 50 মিটারের কাছাকাছি, 50 থেকে 60 মিটার পর্যন্ত বিস্তৃত হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইনডোর, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না, সেসব ক্ষেত্রে স্টারলিংক বেটার পারফর্ম করবে। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র 30% মোবাইল টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় এসেছে। বাকি যে টাওয়ারগুলো, অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় 40,000-এর কাছাকাছি টাওয়ার আছে, সবকিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফোনে সভাপতি হয় প্রায় 25,000-এর মতো। এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি, সেখানে 30 থেকে 35% টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে। যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আসেনি, সেই জন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডউইথ দিয়ে এই টাওয়ারগুলোতে ইন্টারনেট দিতে হয়। তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে, তাহলে এই স্বল্প সক্ষমতাটা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায়। তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না। স্টারলিংক এই অচলাবস্থাটা দূর করবে। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। তো তার মানে আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিনিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে। তবে আমরা এখানে যেটা রেখেছি, আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ দেইনি। অর্থাৎ আপনি যদি স্টারলিংকের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টারলিংক থেকে ওয়াইফাই, একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা দেন, সেটা দিতে পারবেন। কিন্তু এই ডিভাইসটা এক্সেলের উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দিইনি। এটার মাধ্যমে আমরা আইএসপি দেরকে প্রোটেক্ট করছি।